ঘুমটা অনেকক্ষণ ভেঙে গেছে। আলসেমি করে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না শর্মিলার। যেহেতু আজ রবিবার ছুটির দিন, তাই ইচ্ছে করছে বিছানায় পড়ে থাকতে। জানলার পর্দার ফাঁক দিয়ে সকালের নরম রোদ ঘরের মধ্যে ঢুকছে। হালকা ঠান্ডার একটা আমেজ। চাদরটাকে একটু ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে চোখ দুটো বুজে ফেলে আবার শর্মিলা। বেশ আরাম লাগছে, উঠতেই ইচ্ছা করছে না আজ। অন্যদিন তো এতক্ষণে ট্রেন ধরার জন্য ছুটতে হয় শর্মিলাকে। কোনো রকমে স্নান খাওয়া করে দৌড়াতে হয়। 1 ঘন্টার ট্রেন জার্নি করে সকাল 10টার মধ্যে অফিস ঢুকতে হয়। একটু দেরি হলেই হাজিরা খাতায় লাল দাগ। কিন্তু রবিবারের দিনটা একদম আলাদা কাটে। সারাদিন কোনো টেনশন নেই কাজের, ট্রেন ধরার কোনো তাড়া নেই, অবকাশ আর অবকাশ। গায়ের চাদরটা ভালো করে আর একবার জড়িয়ে নিয়ে আরামে চোখ দুটো বুজল শর্মিলা। আর একটু ঘুমালে ভালো হতো। ঠাকুর ঘর থেকে ধূপকাঠির গন্ধ আর ঘন্টার আওয়াজে বুঝল মা আজও 7 সকালে স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছে। কতবার বারণ করেছে এই ঠান্ডার সকালে স্নান করবে না, কিন্তু কে শোনে কার কথা। কখন যেন চোখ লেগে গেছিল আবার। মায়ের ডাকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে বসে চায়ের কাপে মুখ দিল শর্মিলা। বেশ আয়েশ করে গরম চায়ের কাপে ঠোঁট ঠেকালো। এই আয়েশ করে সকালের চা খাওয়াটা সপ্তাহের বাকি কটা দিন হয় না। পেপারটা হাতে নিয়ে একটু চোখ বোলালো। সেই এক খবর, ভালো লাগে না। মা এসে বসলো টেবিলে চায়ের কাপ নিয়ে। সাথে সাথেই শুরু হলো আবার মায়ের সেই ঘ্যানঘ্যানানি। অনেক বয়স হলো, এবার বিয়ে কর। আর কতদিন এমন থাকবি? নিজের একটা সংসার হোক। বয়স তো হলো। কে কবে ছেলের খোঁজ দিয়েছে সেই কথা বলতেই থাকলো। ছেলের ছবিও একটা সামনে রাখলো। অসহ্য লাগে শর্মিলার। কতদিন বলেছে বিয়ে আমি করব না, কিন্তু মাকে বলে কোনো লাভ নেই। বারবার কানের কাছে বলতেই থাকবে এক কথা। বিয়ে ছাড়া মার যেন আর কোনো বিষয় নেই আলোচনার। শর্মিলার কোনো উত্তর না পেয়ে এবার নরম হয়ে বলতে থাকলো, আমি চলে গেলে তোকে কে দেখবে বলতো? চিন্তায় আমার ঘুম আসে না। জীবনে একটা সাথীর খুব দরকার। তোর যে কেউ নেই রে, যে তোকে সারা জীবন দেখে রাখবে। স্বামী, সংসার, সন্তানই একটা মেয়ের জীবনের সব। শর্মিলা মাকে বোঝাতে পারে না যে সে কোনো পুরুষকেই আর বিশ্বাস করে না। 2-1জন যে জীবনে আসতে চায়নি তা না, কিন্তু শর্মিলা কিছুতেই আর বিশ্বাস করেনি কাউকে। ওর চোখে সবাই সমান, সবাই প্রতারক। কোনো পুরুষের সাহায্য ছাড়াই সে এই জীবনে চলতে পারবে। কাউকে দরকার নেই তার। কিন্তু দিনে দিনে সেটা মাকে বোঝানো কঠিন হয়ে পড়ছে। মায়ের বকবকানি এখন কিছুক্ষণ চলতেই থাকবে জানে শর্মিলা। অফিসে থাকলে তো এসব বেশি বলতে পারে না, ছুটির দিন এই রকম বকবক করে যায়। মায়ের কথার কোনো উত্তর না দিয়ে চায়ের কাপটা নিয়ে নিজের ঘরে ঢুকে জানলার কাছে গিয়ে দাঁড়ালো শর্মিলা। মনে পড়তে থাকলো সব কথা। কি করে বিশ্বাস করবে সে? সারা জীবন কি সবাই তাকে ঠকিয়ে যাবে? বারবার প্রতারণার শিকার হবে সে? না, তার চেয়ে একা থাকাই অনেক ভালো। তবে শুধুই কি পুরুষরা প্রতারণা করে? মেয়েরা করে না? না হলে আজ কি করে এমন একার জীবন তার? কেনই বা এত রাগ সবার উপর? শর্মিলার মনে পড়ে তপতির কথা। কলেজে গিয়ে বন্ধুত্ব হয় তপতির সাথে। সেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয় কিছুদিনের মধ্যেই যে মনেই হয় না আগে তাদের পরিচয় পর্যন্ত ছিল না। তপতি ছিল খুব ছটপটে প্রাণবন্ত একটা মেয়ে। সারাক্ষণ বকবক করে চলত। সাজগোজ, চালচলন সব কিছুতেই একদম ফিটফাট। অন্যদিকে শর্মিলা ছিল একদম উল্টো, খুব মুখচোরা টাইপের। তবে দুজন দুজনকে খুব ভালোবাসত। সব কথা বলতো দুজন দুজনকে। মনের সব কথাই দুজন দুজনকে না বলে থাকতে পারত না। কতদিন দুজনে কলেজ কেটে সিনেমা দেখেছে বাড়িতে না জানিয়ে। একরকম কাপড় কিনে দুজন সালোয়ার কামিজ বানিয়েছে এক ডিজাইনের।
দুজন দুজনের বাড়ি গিয়ে কত আড্ডা দিয়েছে, যেন ভিন্ন শরীর কিন্তু এক প্রাণ দুজনের। মনে মনে হাসল শর্মিলা। সত্যি প্রিয় বন্ধুর কাজই করেছে তপতী। এত বড় ধোঁকা শত্রুও দেয় না। আর দিব্যেন্দু, ওর মুখটা মনে হতেই এক রাশ ঘৃণা মনের মধ্যে জেগে উঠল। এতগুলো বছরের ভালোবাসা ভুলে গেল কেমন এক নিমেষে। স্বার্থপর একটা মানুষ। সেই কোন ছোটবেলা থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। বাড়িতে কতবার মার খেয়ে বকা খেয়েও দিব্যেন্দুর সাথে সম্পর্ক ছেদ করেনি শর্মিলা। বরং হাত খরচের টাকা বাঁচিয়ে দিব্যেন্দুকে দিত, যাতে সে চাকরির পরীক্ষা দিতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে। একবার তো নিজের কানের দুল পর্যন্ত দিয়েছিল দিব্যেন্দুকে, বিক্রি করে টাকা নিতে। দিব্যেন্দু পরীক্ষা দিতে যাওয়ার টাকা জোগাড় করতে পারেনি জন্য। বাড়িতে বলেছিল কোথায় রেখেছে দুলজোড়া মনে করতে পারছে না। অথচ সেই দিব্যেন্দু কিনা তপতীর সাথে। না, ভাবতে পারছে না শর্মিলা। ভাবলেই বুকের ভিতরটা ভীষণ কষ্ট হয় এখনো যে। যতই ঘৃণা করুক, তার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তো দিব্যেন্দুই। অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারবে না এই জীবনে শর্মিলা। তাই বিয়ে সে আর কাউকে করবে না কোনোদিন। তপতীর সাথে দিব্যেন্দুর পরিচয় করিয়েছিল শর্মিলা। তিনজনে একসাথে সিনেমাও গেছে। দিব্যেন্দু মাঝে মাঝে কলেজে এসেও দেখা করত। একসাথে ঘুরে বাড়ি ফিরত তিনজনে। খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল তিনজনের মধ্যে। এর মধ্যেই দিব্যেন্দু ভীষণ ভালো একটা চাকরি পেয়ে যায়। সকলেই খুব খুশি হয়। শর্মিলা সব থেকে বেশি খুশি হয়। এবার নিশ্চয় বাড়িতে মেনে নেবে তাদের সম্পর্ক। চাকরি পাওয়ার খুশিতে শর্মিলা আর তপতীকে রেস্টুরেন্টে নিয়ে যায় দিব্যেন্দু। সারা দিন ঘুরে বেরিয়ে আনন্দ করে তিনজনে। কিন্তু সেদিন থেকেই শর্মিলা লক্ষ্য করে তপতী যেন একটু বেশি আগ্রহ দেখাচ্ছে দিব্যেন্দুর বিষয়ে। তপতীর অনেক বয়ফ্রেন্ড থাকলেও সেরকমভাবে ভালো সে কাউকে বাসত না। প্রিয় বন্ধু হওয়ার জন্য শর্মিলা এটা জানত। ওর লক্ষ্য ছিল ভালো চাকরিওয়ালা একটা ছেলেকে বিয়ে করে সেটেল হওয়া। ছোটখাটো প্রেম করলেও তাদের কাউকেই বিয়ে করার চিন্তা সে কখনোই করত না। বারবার একটা কথাই বলতো, বিয়ে করব পয়সা দেখে। কিছুদিনের মধ্যেই শর্মিলা বুঝতে পেরেছিল তপতী আর দিব্যেন্দুর মধ্যে কিছু একটা ব্যাপার ঘটছে। তপতী যে আলাদা করে দিব্যেন্দুর সাথে কথা বলে, দেখা করে, সেটা মাঝে মাঝে অসাবধানে দিব্যেন্দুর কথাতে ধরে ফেলে সে। সব জেনে বুঝেও কিছু বলে না শর্মিলা, কারণ দিব্যেন্দুর ওপর তার অগাধ বিশ্বাস যে। ধীরে ধীরে শর্মিলার সাথে তপতীর একটা দূরত্ব তৈরি হতে থাকে। বলা ভালো, তপতী দূরত্বের সৃষ্টি করে। ততদিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় দুজনের। দুজন আলাদা হয়ে যায়। দিব্যেন্দুকে বিয়ের কথা বলে শর্মিলা। দিব্যেন্দু শর্মিলার বাবার কাছে যাবে বলে কথা দেয় শর্মিলাকে। না, সেই কথা আর রাখতে পারেনি দিব্যেন্দু। কোনো কারণ ছাড়াই শর্মিলার সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। হঠাৎ একদিন শর্মিলা জানতে পারে তপতীকে বিয়ে করেছে দিব্যেন্দু। কেটে গেছে 5টা বছর। বিয়ের পর দিব্যেন্দু একবার যোগাযোগের চেষ্টা করেছিল শর্মিলার সাথে, কি দরকার আছে নাকি, কিন্তু শর্মিলা দেখা করেনি। তপতী কিন্তু কোনো যোগাযোগ করেনি তারপর থেকে। বছর 3 হলো চাকরি পেয়েছে শর্মিলা। মোটামুটি ভালো একটা চাকরি। মামের খুব ভালোভাবেই চলে যায়, অসুবিধা নেই কিছু। দিব্যেন্দু তপতী সল্ট লেকে থাকে শুনেছিল শর্মিলা। দিব্যেন্দু প্রমোশন পেয়ে অনেক উঁচু পোস্টে আছে শুনেছিল। এই 5 বছরে ওদের কারোর সাথেই শর্মিলার কোনো দিন দেখা হয়নি। আর বছরখানেক আগে একবার আবার দিব্যেন্দু ফোন করেছিল শর্মিলাকে। শর্মিলা গলা শুনে কেটে দিয়েছিল, কথা বলেনি। গত মাসে আবার ফোন করেছিল দিব্যেন্দু। না, এবার আর ফোন কাটেনি শর্মিলা। চুপ করে শুনে গেছিল দিব্যেন্দুর কথা। শর্মিলার কাছে বারবার ক্ষমা চাইছিল। যদি একবারের জন্য শর্মিলা দেখা করে, অনেক কথা বলার ছিল।
তপতির কথা শুনে ভুল বুঝেছিল সে শর্মিলাকে। সব কিছুর জন্য তপতি দায়ী। সে এখন আর তপতিকে সহ্য করতে পারে না। এখন সে বুঝতে পারে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য তপতি মিথ্যে বলেছিল। শর্মিলার কলেজে আরেকজনের সাথে সম্পর্ক আছে তাকে বলেছিল তপতি। সেই শুনেই নাকি দিব্যেন্দু ওর সাথে দূরত্ব বাড়িয়েছিল, তপতিকে বিয়ে করেছিল। শর্মিলা কোনো উত্তর দেয়নি, শুধু শুনে গেছে। তারপর দিব্যেন্দু ফোন করলে ও আর ধরেনি। শুধু তপতির দোষ? দিব্যেন্দুর কোনো ইচ্ছে ছিল না? তাকে একবার জিজ্ঞাসা করতে পারেনি সত্যি কি? এত বড় প্রতারণা করলো দুজন তার সাথে। কথা বলার ইচ্ছে হয়নি কোনো আর শর্মিলার। বিকেলে কিছু কেনাকাটার জন্য একটা শপিং মলে গেল শর্মিলা। মাসে একবার করে আসে সে এখানে। কেনাকাটা কিছু থাকার থেকেও একটু বাইরে বেরোনো হয়, ভালো লাগে বেশ। হঠাৎ করেই কে যেন ডাক দিল শর্মিলা বলে। পিছন ফিরে তাকিয়ে দেখল তপতিকে। আগের মতোই উচ্ছল, মুখে যেন কথার ফুলঝুরি। শর্মিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই কথা বলে যাচ্ছে, নিজেই প্রশ্ন করে যাচ্ছে উত্তরের অপেক্ষা না করে। কথা বলার কোনো ইচ্ছেই ছিল না শর্মিলার। কিন্তু তপতি তো ওকে দেখে জড়িয়ে ধরে একেবারে হৈ হৈ করতে শুরু করলো। আগের মতোই বক বক করে কত কিছু বলে গেল। শর্মিলা কিন্তু শুধু ওকে দেখেই গেল। কত সুন্দর দেখতে হয়েছে তপতিকে, শরীর জুড়ে আভিজাত্যের ছাপ। আগের থেকে দেখতেও কত সুন্দর হয়েছে, গায়ের রং যেন ফেটে পড়ছে। দামি জামা কাপড় গহনা সব দেখেই বোঝা যায় ভীষণ সুখে আছে। আর থাকবে নাই বা কেন, এত বড় চাকুরে বরজার। অনেকবার বারণ করা সত্ত্বেও নিজের দামি গাড়ি করে শর্মিলাকে বাড়ি অবধি পৌঁছে দিল তপতি। আর বারবার করে বলল কাল যেন ওর বাপের বাড়ি শর্মিলা যায়, আবার আগের মতো আড্ডা দেবে। দিব্যেন্দু অফিসের কাজে বাইরে গেছে জন্য ও কিছুদিনের জন্য বাপের বাড়ি এসেছে। সামনে রাজি হলেও শর্মিলা জানত ও কিছুতেই যাবে না তপতিদের বাড়িতে। তপতির সাথে আড্ডা দেওয়ার কোনো ইচ্ছেই তার নেই। রাতে কিছুতেই ঘুম এলো না শর্মিলার। তপতির কথা, দিব্যেন্দুর কথা মনে পড়তে লাগলো। তপতির জীবনটা তো তার হওয়ার কথা ছিল। আজ সেও এরকম একটা সুন্দর জীবন পেত, অথচ ওদের জন্য তার জীবনটা শেষ হয়ে গেল। ওরা শেষ করে দিল দুজন মিলে ওর জীবনটা। আর তপতি যে নিজের প্রাচুর্যে ভরা সুখী জীবনটা দেখানোর জন্য তাকে ইনভাইট করলো বাড়িতে, এটা বুঝতে কোনো অসুবিধা হলো না শর্মিলার। দু চোখ জলে ভরে উঠল। নিজেকেই নিজে প্রশ্ন করল শর্মিলা, কেন সবাই তাকে প্রতারণা করবে? ভালোবাসা, বিশ্বাস এসবের কি কোনো দাম নেই? সে কি শুধুই অন্যায় সহ্য করবে? যার জন্য এত কিছু করেছিল সে কি করে পারল ভুলে যেতে? কদিনের পরিচয়ে এতদিনের প্রেম ভুলে গেল। ভালোবাসার কোনো দাম নেই ওর কাছে। কেউ ভুল বললে সেটা বিশ্বাস করার আগে একবার যাচাই করবে না? নাকি সবটাই মন গড়া কথা? ভগবানের এ কেমন বিচার! যারা অন্যায় করে তারা তো বেশ ভালোই থাকে, আর সে শুধু কষ্ট পায়। উঠে বসল শর্মিলা। না, যারা ওকে প্রতারণা করেছে তাদেরও শান্তিতে থাকার কোনো অধিকার নেই। সে শুধু সহ্য করবে না, সবাইকে জ্বলতে হবে। অন্য কাউকে কাঁদিয়ে কেউ সুখী থাকতে পারে না। ওদেরকে সে নিজে শাস্তি দেবে। পরদিন সকালে অফিস না গিয়ে তপতিদের বাড়ি গেল শর্মিলা। অনেক গল্প হলো তপতির সাথে। আজ একটু বেশি কথা বলল শর্মিলা। অন্য দিনের থেকে আজ অনেক বেশি প্রাণবন্ত শর্মিলা। তপতি তো জিজ্ঞাসা করল অন্য কেউ এসেছে নাকি ওর জীবনে, তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার কথাও বলল। শর্মিলা শুধু হেসে গেল। না, বলল না। তপতি অনেকবার করে তার নাম জানতে চাইলেও শর্মিলা হেসেই উড়িয়ে দিল। কথায় কথায় তপতি জানালো দিব্যেন্দু এখন বেশিরভাগ দিন ট্যুরে বাইরে থাকে, বাড়িতে বেশি থাকেই না। হাসতে হাসতে তপতি একবার বলেও ফেলল, কি জানি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, খালি বাইরে মন। আমার সাথে কথা বলার সময় কোথায় ওর এখন?
আমি আমার কিটি পার্টি, শপিং আর বন্ধুদের সাথেই সময় কাটাই। ইয়ার্কির ছলে বললেও শর্মিলা বুঝল কিছু একটা ব্যাপার আছে। দুজনের সম্পর্ক ঠিক নেই। যদিও শর্মিলাকে কিছু বুঝতে না দিয়ে তপতি নিজের বাড়ি, গাড়ি, বিদেশ ভ্রমণের কথাই বেশি বলে গেল। সমাজে নিজেদের অবস্থানটা কত উঁচুতে সেটাই জানাতে ব্যস্ত হয়ে গেল। ফোনটা বিছানার ওপর রেখে টয়লেটে গেছিল শর্মিলা। এমন সময় ফোনটা বেজে উঠল। প্রথমে তপতি কিছু করেনি, কিন্তু আর একবার রিং হতেই দেখল তাতে দিব্যেন্দুর নাম লেখা, আর নম্বরটাও দিব্যেন্দুর। বুঝল দিব্যেন্দুর সাথে এখনও শর্মিলার সম্পর্ক আছে। অন্ধকার নেমে এলো তপতির মুখে। পর্দার আড়াল থেকে সব লক্ষ্য করল শর্মিলা। মুখের মধ্যে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আজ সকালেই দিব্যেন্দুকে নিজে ফোন করে বলেছিল 12টার সময় ফোন করতে, দরকার আছে। ও জানতো দিব্যেন্দু ফোন করবেই, কারণ এর আগে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু শর্মিলা ফোন ধরেনি। ঘরে ঢুকে শর্মিলা লক্ষ্য করল তপতি কোনো কথা বলছে না তেমন, আগের মতো বকবক আর করছে না। শর্মিলা ফোনটা হাতে নিয়ে দেখল দিব্যেন্দুর 2টো মিসড কল। সাথে সাথেই তৃতীয়বার আবার ফোন করল দিব্যেন্দু। এবার কথা বলার অছিলায় বাইরের বারান্দায় গিয়ে ফোনটা কেটে দিয়েও ফোনটা মুখের কাছে নিয়ে আস্তে আস্তে হেসে শর্মিলা বলল, উফ, তুমি এত অস্থির কেন বলো তো? বারবার ফোন করছো। দিনে কতবার কথা বলতে লাগে? আমাকে না দেখে থাকতে পারছো না নাকি? তপতি যদি দেখে ফেলতো? আরও কিছু মন গড়া কথা বলে গেল শর্মিলা। ঘাড় ঘুরিয়ে দেখল তপতি পর্দার আড়াল থেকে কথাগুলো শুনল। তপতি বুঝতেও পারল না ফোনের ওপারে কেউ নেই। আর বেশিক্ষণ থাকল না সেখানে শর্মিলা। তপতিও আর বেশি কথা বলল না। হঠাৎ করে ওর মাথা ব্যথা শুরু হলো জন্য। শর্মিলা যে আগুন জ্বালাতে এসেছিল সেটা সম্পূর্ণ হলো। কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে বেরিয়ে এলো শর্মিলা তপতির বাপের বাড়ি থেকে। আজ তার খুব আনন্দ, প্রতিশোধ সে নিতে পেরেছে। বেরোতেই আবার ফোন দিব্যেন্দুর। শর্মিলা ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক লিস্টে ফেলে দিল। আর দরকার নেই দিব্যেন্দুর নম্বরের, তার কাজ শেষ। ঠান্ডা হাওয়ার ঝাপটায় সে গায়ে লাগলো শর্মিলার। কি ভীষণ শান্তি লাগছে এবার। এতদিনে জীবনের সঠিক কাজটা সে করতে পারল। প্রতারণার শাস্তি সে প্রতারণা করেই দিল। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।